আমি তোমাদের বসে দেখি 21 অধ্যায়টির 1 থেকে 3 দাগের অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি। আজকের এই ভিডিওতে 4 থেকে 12 দাগের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। তাহলে এখানে দেখো 4 দাগের অঙ্কে কি বলেছে, আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার চারটি লেখি। তাহলে এখানে দেখো তোমাদের কি নির্ণয় করতে হবে, পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমার সূত্র কি, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এখানে আমাদের কি দৈর্ঘ্য এবং প্রস্থ দরকার পরিসীমা নির্ণয় করার জন্য। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে 7:5। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য যদি 7 হয় তাহলে প্রস্থ কত হবে আমাদের 5 হবে। তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য 7 প্রস্থ 5। তাহলে এখানে পরিসীমা করতে হবে, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এখানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে নেব। তাহলে 7 5 কত 12, আর 12 সঙ্গে আমরা 2 গুণ করলে কত হবে 24। তাহলে 24 কি হবে পরিসীমা হবে। কিন্তু এখানে কি বলেছে, তাহলে ওই অনুপাতে কি কি হতে পারে তার চারটি লেখি। তাহলে কি তোমাদের আরো 3টি অনুপাত কি মানে 3টি কি লিখতে হবে, পরিসীমা তোমাদের লিখতে হবে। তাহলে এখানে আমরা 3টি পরিসীমা কিভাবে পাবো, তাহলে এখানে দেখো তোমাদের অনুপাত দেওয়া রয়েছে কত 7:5। তাহলে 7:5 এর তোমাদের কি নির্ণয় করতে হবে, সমতুল্য অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো আমাদের 7:5 আছে, তাহলে আমরা সমতুল্য অনুপাত কিভাবে পাবো। তাহলে এখানে যে অনুপাতটা থাকবে সেই সংখ্যাগুলোকে মানে উত্তর পদ এবং পূর্ব পদকে আমরা কি করতে পারি, গুণ করে বা ভাগ করে আমরা কি করতে পারি, সমতুল্য অনুপাত পেতে পারি। তাহলে এখানে তো 7:5, তাহলে এখানে আমরা ভাগ করলে কিন্তু সমতুল্য অনুপাত পাবো না, কারণ এখানে আমাদের কি এটা কি লঘিষ্ঠ আকারে তোমাদের অনুপাতটা দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা এই অনুপাতের কি করব, সমতুল্য অনুপাত বের করব, অর্থাৎ কি গুণ করে আমরা এখানে সমতুল্য অনুপাতটা বের করব। তাহলে কিভাবে করবে অঙ্কটি দেখো। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নেব ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। 7:5 এর সমতুল্য অনুপাত, তাহলে সমতুল্য অনুপাত কি হবে, তাহলে এখানে আমরা পূর্বপদ এবং উত্তর পদকে কি করব, একই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা কি পাবো, সমতুল্য অনুপাত পাবো। তাহলে এখানে আমরা 1 দিয়ে গুণ করলে কি একই হবে, তাহলে এখানে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে 7 দুগুণে কত 14, তাহলে ইস্টু, তাহলে 5 এর সঙ্গে 2 গুণ করলে 5 দুগুণে 10, তাহলে 14:10 মানে 10 হবে। এরপর আমরা 3 দিয়ে গুণ করলে 7 3 21, তাহলে ইস্টু কত হবে, তাহলে 5 3 15। এরপরে কত গুণ করবো, 4 দিয়ে গুণ করবো, তাহলে 7 4 কত 28 ইস্টু, তাহলে 5 4 কত হবে 20 হবে। তাহলে এখানে আমরা 3টি সমতুল্য অনুপাত পেয়ে গেছি, আর এখানে একটা অনুপাত দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা 4টি কিভাবে পরিসীমা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমরা প্রথম পরিসীমা কত হবে, তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য যদি আমাদের 7 হয় প্রস্থ কত হবে 5 হবে। তাহলে এখানে দেখো আমাদের দৈর্ঘ্য কত হবে, সেটা সেন্টিমিটার হবে কি মিলিমিটার হবে সেটা কিন্তু আমাদের এখানে লেখা নেই। তাহলে এখানে আমাদের কি লিখে নিতে হবে, দৈর্ঘ্য যদি 7 একক, একক অর্থাৎ কি এখানে আমরা যে কোনো একক হতে পারে। আর কি লিখবো, ও প্রস্থ, তাহলে প্রস্থ কত 5, তাহলে 5 একক হলে, তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য 7 একক এবং প্রস্থ যদি 5 একক হয়, তাহলে আমাদের এখানে পরিসীমা করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে অতএব পরিসীমা, তাহলে হতে পারে, তাহলে পরিসীমা হতে পারে। তাহলে এখানে দেখো অনুপাত দেওয়া রয়েছে, তাহলে এখানে কি নির্দিষ্ট কোনো সংখ্যা তোমাদের কিন্তু দেওয়া নেই। তাহলে কি আমাদের এটা যদি হয় মানে এই অনুপাতে যদি থাকে তাহলে পরিসীমা করতে হবে। তাহলে অতএব পরিসীমা হতে পারে, তাহলে কি লিখবো, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, সেটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে এখানে আমাদের কি হবে, একক হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 2, তাহলে দৈর্ঘ্য কত আমাদের 7, তাহলে 7 যোগ, তাহলে প্রস্থ কত 5, তাহলে 5 এখানে আমাদের কি হবে একক হবে, ক্ষেত্রফল হলে কি হতো বর্গ একক হতো, পরিসীমা তাহলে আমাদের একক হবে, ঠিক আছে। মানে মিটার থাকলে মিটার হতো, ঠিক আছে, মিটার হবে, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, তাহলে 2 7 5 কত যোগ করলে 12, তাহলে বন্ধনী তুলে দিলে কি গুণ হয়ে যাবে, তাহলে গুণিতক কত 12 একক, তাহলে 12 দুগুণে কত 24 একক। তাহলে এখানে আমাদের তাহলে প্রথম একটি পরিসীমা কি হতে পারে, 24 একক হতে পারে। এরপরে আমরা কি করবো, দেখো এখানে 21 কত 15, এবার প্রথমে এইটা ধরবো, এবারে 14 কত 10, তাহলে 14 যদি দৈর্ঘ্য হয় আমাদের প্রস্থ করতে হবে 10 হবে। তাহলে এখানে আমরা 2 নম্বর পরিসীমাটা কি লিখবো, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে দৈর্ঘ্য কত ধরবো 14 ধরবো, তাহলে দৈর্ঘ্য 14 একক, আর প্রস্থ কত হবে আমাদের, তাহলে 10 একক হবে। তাহলে দৈর্ঘ্য 14 একক এবং প্রস্থ 10 একক হলে, তাহলে অতএব কি লিখবো, তাহলে আমাদের পরিসীমা, পরিসীমা
হতে পারে। তাহলে সমান কি হলো, 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তাহলে 2 গুণিতক মানে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখবো, দৈর্ঘ্যযুক্ত প্রস্থ আমি কথাটা লিখলাম না, তোমরা লিখে তারপরে করতে পারো। তাহলে এখানে আমি সরাসরি লিখে দিচ্ছি, তার দৈর্ঘ্য কত 14, তাহলে 14 যোগ প্রস্থ কত 10, তাহলে 10। তাহলে এখানে আমরা কি লিখবো, একক লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, 2 গুণিতক, তাহলে 14 আর 10 যোগ করলে কত 24, তাহলে 24 একক। আর 24 দুগুণে কত 48, তাহলে 48 একক। তাহলে এখানে আমরা দুটো পেয়ে গেলাম পরিসীমা। এবার আমরা 3 নম্বরটি পরিসীমা বের করব। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা কত ধরবো, দৈর্ঘ্য 21 ধরবো, প্রস্থ কত ধরবো 15 ধরবো। তাহলে দৈর্ঘ্য কত 21 একক ও প্রস্থ কত আমাদের 15, তাহলে 15 একক হলে, তাহলে অতএব পরিসীমা হতে পারে সমান কি লিখবো, 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, তাহলে 2 দৈর্ঘ্য কত 21, তাহলে 21 যোগ প্রস্থ কত 15, তাহলে 15 একক। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, তাহলে 2 21 আর 15 যোগ করলে কত 36, তাহলে গুণিতক 2 গুণিতক কত লিখবো 36 একক। তাহলে এখানে গুণ করলে কত হবে, তাহলে 2 6 12, 2 হাতে হলো 1, আর 2 3 6 একে 7, তাহলে কত 72 একক। তাহলে এখানে দেখো আমরা তিনটি পরিসীমা পেয়ে গেলাম। এরপরে আমরা 4 নম্বর পরিসীমাটা নির্ণয় করব। তাহলে 4 নম্বর পরিসীমায় দৈর্ঘ্য কত ধরবো 28, প্রস্থ কত ধরবো 20 ধরবো। তাহলে এখানে আমরা কি লিখে নেব 4 নম্বরে, তাহলে দৈর্ঘ্য 28 একক ও প্রস্থ কত 20 একক হলে, তাহলে এখানে আমরা পরিসীমা নির্ণয় করব। তাহলে অতএব পরিসীমা হতে পারে, তাহলে 2 গুণিতক দৈর্ঘ্যযুক্ত প্রস্থ একই রকম, তাহলে দৈর্ঘ্য কত 28, তাহলে 28 যোগ প্রস্থ কত 20, তাহলে 20 একক। তাহলে কি হবে, 2 গুণিতক 28 আর 20 যোগ করলে কত 48, তাহলে 48 একক। গুণ করলে কত হবে, তাহলে 96 হবে, 2 আসলে কত 16, 6 হাতে থাকলো কত 1, 2 4 8 হাতে 1, তাহলে 9, তাহলে কত হবে 96 একক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে তোমরা 5 দাগের অঙ্ক দেখো। 5 দাগের অঙ্কে কি বলেছে দেখো, আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব, হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব। তাহলে এখানে দেখো মোট স্ট্যাম্প কতগুলো আছে, 26টি মোট স্ট্যাম্প রয়েছে, আর তুমি এবং মিতা কতগুলো করে স্ট্যাম্প নিবে 8:5 অনুপাতে স্ট্যাম্প নিবে। তাহলে এখানে তোমরা এই 26টি স্ট্যাম্পের মধ্যে তুমি কতগুলো নিবে এবং মিতা কতগুলো নিবে সেটা তোমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো মোট, এখানে দেখো অনুপাতটা দেওয়া রয়েছে কত 8:5। তাহলে এখানে তুমি 8টি নিবে, মিতা কটি নিবে 5টি নিবে। তাহলে এখানে মোট কতগুলো স্ট্যাম্প হচ্ছে দেখো 13টি স্ট্যাম্প। তাহলে 13টি স্ট্যাম্পের মধ্যে তুমি 8টি নিবে, মিতা কটি নিবে 5টি নিবে। তাহলে এখানে 26টি আছে, 13র মধ্যে তুমি 8টি, মিতা 5টি, তাহলে 26, 13 দুগুণে 26, 2 হচ্ছে, 2 গুণ হচ্ছে। তাহলে এখানে 8 দুগুণে কত 16টা তুমি নিবে, মিতা কটি নিবে 5টি নিবে, ঠিক আছে। তাহলে কিভাবে অঙ্কটি কষবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে তোমরা কি লিখবে, আমারও মিটার স্ট্যাম্প নেওয়ার অনুপাত 8:5, মোট স্ট্যাম্পের সংখ্যা কত 26টি। তাহলে অতএব, তাহলে তুমি কতগুলো নেবে, তাহলে লিখবো কি, তাহলে এখানে আমি লিখবো, তাহলে আমি কি লিখবো এখানে স্ট্যাম্প নেব। তাহলে এখানে দেখো 8:2 কত আছে 5 আছে, তাহলে এখানে তুমি 8টি নেবে কতগুলো স্ট্যাম্পের মধ্যে 13টি স্ট্যাম্পের মধ্যে। তাহলে এখানে আমরা যদি অনুপাতিক ভাগাহার লিখি তাহলে কি হবে, মানে ভগ্নাংশে লিখি, তাহলে অনুপাতিক ভগ্নাংশে লিখলে তাহলে এখানে কি হবে, তুমি 8টি নেবে কতগুলো স্ট্যাম্পের মধ্যে 8 আর 5 13টির মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি 8 যুক্ত 5, তাহলে এখানে কত 13টির মধ্যে তুমি 8টি, তাহলে এখানে মোট স্ট্যাম্প কত 26টি। তাহলে এখানে গুণ করবো কত 26, গুণ করবো, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 8 আছে উপরে 8, 8 5 কত 13, তাহলে 13 লিখবো, গুণিত কত 26টি। তাহলে গুণ করলে কত হবে 13 একে 13, 13 দুগুণে কত 26, তাহলে 8 দুগুণে কত 16টি। তাহলে এখানে তুমি কতগুলো স্ট্যাম্প নিবে 16টি স্ট্যাম্প নিবে। আর এখানে দেখো, তাহলে এখানে মোট স্ট্যাম্প কত আছে 26টি আছে, তাহলে 26টির মধ্যে তুমি কতগুলো নিলে 16টি নিলে, তাহলে বাকি কে নিবে, মিতা নিবে। তাহলে 16 থেকে 26 থেকে 16টি তুমি নিয়ে নিলে, বাকি কতগুলো থাকবে 10টি, তাহলে 10টি কে নেবে, মিতা নেবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এবং বা অতএব লিখতে পারো, এবং মিতা স্ট্যাম্প
নেবে, তাহলে সমান কি লিখবো, তাহলে এখানে তোমরা সরাসরি কি 26 বিয়োগ কত 16 বিয়োগ করলে কত 10টি, এভাবে তোমরা লিখতে পারো বা তোমরা এভাবেও নির্ণয় করতে পারো। ঠিক আছে, 26 থেকে 16 বিয়োগ করেও করতে পারো বা এভাবে করতে পারো। তাহলে মিটার স্টেপ নেবে কত, তাহলে মিটার কতগুলো নিবে 8, মানে 13টির মধ্যে কটি নিবে 5টি নিবে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 5 লিখবো, আর এখানে আমরা কি লিখবো 13 লিখবো, আর গুণিতক তাহলে 26টির মধ্যে তাহলে 26টি লিখবো। তাহলে 13 একে 13, 13 দুগুণে কত 26, তাহলে 5 দুগুণে কত 10, তাহলে কটি নিবে 10টি নেবে। তাহলে এখানে মিতা কতগুলো স্টেপ নেবে 10টি, আর তুমি কতগুলো নেবে 16টি। তাহলে এখানে আমরা একবারে উত্তরটি লিখে নেব। এবার অতএব কি লিখবো, অতএব আমি কত লিখব 16টি, তাহলে আমি 16টি ও মিতা 10টি স্ট্যাম্প নেব। ঠিক আছে, এরপর 6 দাগের অঙ্ক, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি। তাহলে এখানে দেখো পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত দেওয়া রয়েছে কত 4:3 দেওয়া রয়েছে। তাহলে এখানে পড়ার বই যদি 4টি হয়, গল্পের বই কত হবে 3টি হবে। আর এখানে কি দেওয়া রয়েছে, পড়ার বই কটি 28টি, তাহলে 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত। তাহলে এখানে দেখো পড়ার বই যদি 4টি হয়, গল্পের বই কত হবে 3টি হবে। তাহলে পড়ার বই কত 28টি, তাহলে কত গুণ হচ্ছে দেখো 4 7 28, তাহলে 4 গুণ বেড়েছে। তাহলে গল্পের বইয়ের অনুপাত কি হবে আমাদের সমতুল্য অনুপাতে বের করলে, তাহলে গল্পের বইও কি হবে 7 গুণ বাড়বে, তাহলে 7 3 কত হবে 21টি কি হবে আমাদের গল্পের বই হবে। ও মোট বই কত হিসাব করি, তাহলে এখানে আমাদের 28টি কি ছিল পড়ার বই, আর গল্পের বই কত হবে 21টি, তাহলে 28 আর 21 যোগ করলে কত হবে 49টি বই হবে। ঠিক আছে, তাহলে কিভাবে অঙ্কটি কষবে আমি তোমাদের দেখে দিচ্ছি। দেখো, তাহলে এখানে আমরা তাহলে প্রথমে লিখে নেব কি, পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, তাহলে পড়ার বইয়ের সংখ্যা কত 28টি। তাহলে এখানে দেখো আমাদের এইটা আগের অঙ্কের ক্ষেত্রে কি ছিল, মোট স্ট্যাম্পের সংখ্যা ছিল, এখানে কিন্তু আমাদের মোট মানে বইয়ের সংখ্যা কিন্তু আমাদের 28টি নয়। ঠিক আছে, 28টি আমাদের যদি মোট দেওয়া থাকতো তখন আমরা এটা কি আনুপাতিক ভাগাহার করে আমরা এইভাবে ভাগাহার করে কি করতাম গুণ করতাম। তাহলে এখানে কিন্তু আমরা এইভাবে অঙ্কটি কষলে কিন্তু হবে না, এখানে আমাদের মোট দেওয়া নেই, এখানে আমাদের পড়ার বই দেওয়া রয়েছে, আমাদের গল্পের বই নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা তাহলে কি লিখতে পারি, তাহলে এখানে আমরা এভাবে লিখবো ভগ্নাংশ আকারে, তাহলে পড়ার বই এবং কি লিখবো এখানে গল্পের বই। তাহলে পড়ার বই কত 4, আর গল্পের বই কত 3 হবে। তাহলে এখানে আমরা 4 বাই কত লিখবো 3 লিখবো। তাহলে এখানে দেখো সমতুল্য অনুপাতে যেভাবে আমি বলেছিলাম, তাহলে এখানে দেখো পড়ার বই কত বলেছে 28টি বলেছে, তাহলে এখানে আমরা উপরে 28 লিখবো। তাহলে এখানে কত গুণ বেড়েছে, তাহলে 4 ছিল 28 হয়েছে, তাহলে 4 এর সঙ্গে কত গুণ করলে 28 হবে, তাহলে আমরা মুখে মুখে করে নিতে পারি 4 7 কত 28, না পারলে আমাদের কি করতে হবে 28 কে তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে, 28 কে 4 দিয়ে ভাগ করলে কত 7, তাহলে এখানে আমরা 4 গুণিত কত 7 লিখবো। আর এখানে 3 আছে, তাহলে 3 কেও কি করতে হবে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 7 করতে হবে 21 হবে। তাহলে এখানে দেখো আমাদের পড়ার বই যদি 28টি হয়, তাহলে এখানে আমাদের গল্পের বই করতে হবে 21টি হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে গল্পের বই চেয়েছিল, তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে গল্পের বইয়ের সংখ্যা তাহলে কত হবে 21টি, আর মোট বই করতে হবে, তাহলে আমাদের 28 আর 21 যোগ করে নিতে হবে। তাহলে এবং কি লিখবো, এবং বা ও লিখতে পারো, এবং মোট বইয়ের সংখ্যা সমান কি লিখবো, তাহলে এখানে 28 যোগ কত 21টি, তাহলে 28 আর 21 যোগ করলে কত হবে আমাদের 49, তাহলে 49টি, তাহলে মোট বই কত 49টি। এরপরে তোমরা হাতের দাগের অঙ্ক দেখো, হাতের দাগে তোমাদের কি বলেছে, এক ধরনের গহনায় সোনা ও রূপো 4:7 অনুপাতে মেশানো আছে, এই রকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করি। তাহলে এখানে দেখো সোনা ও রূপার অনুপাত কত দেওয়া রয়েছে 4:7, তাহলে সোনা যদি 4 হয় রূপো কত হবে 7 হবে। আর এখানে দেখো ওই গহনার সোনায় কত মিলিগ্রাম রূপো রয়েছে 357 মিলিগ্রাম কি রয়েছে রূপো রয়েছে, তাহলে এখানে আমাদের সোনা কত রয়েছে সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখো আগের অঙ্কের মতো, তাহলে অনুপাত দেওয়া রয়েছে আমাদের পড়ার বই দেওয়া রয়েছে, গল্পের বইয়ের অনুপাত মানে গল্পের বইয়ের সংখ্যা বের করতে হবে। তাই এটাও একই রকম, সোনার ও রূপোর কি অনুপাত দেওয়া রয়েছে, আমাদের রূপো কত আছে বলে দিয়েছে, তার আমাদের সোনাটা কত রয়েছে বের করতে হবে। তাহলে আমরা কি 6 দাগের অঙ্কের মতো আমরা এখানে করে নিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখে নেবো প্রথমে, তাহলে গহনায় সোনা ও রূপোর অনুপাত কত 4:7 আমাদের 7, তাহলে মোট মানে আমাদের কত রূপো আছে 357 মিলিগ্রাম কি রয়েছে রূপো আছে। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে গহনায় আমাদের গহনায় কি আছে আমাদের
রূপো আছে কত 357 মিলিগ্রাম। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে এখানে আমরা কি লিখবো, গহনায় সোনা ও রূপোর অনুপাত 4:7। গহনায় রূপো আছে কত 357 মিলিগ্রাম। তাহলে এখানে আমরা সোনা বের করবো, আমরা এই একইভাবে লিখবো, ঠিক আছে। তাহলে উপরে আমরা কি লিখবো, তাহলে সোনা আছে, বা তোমরা সোনার পরিমাণ লিখতে পারো, ঠিক আছে। তাহলে সোনার পরিমাণ, বা এখানে আমরা কি লিখবো, তাহলে রূপোর পরিমাণ সমান কি লিখবো, 4:7 আছে, তাহলে 4 কত 7 লিখবো। আর এখানে আমাদের এটা কি 357 মিলিগ্রাম কি আছে, আমাদের রূপো আছে। তাহলে রূপোটা কি নিচে আছে, তাহলে নিচে কি লিখবো 357 লিখবো। তাহলে এখানে দেখো হাতের সঙ্গে কত গুণ করলে 357 হবে, তাহলে এখানে আমরা কি মুখে মুখে বলতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, 357কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি এখানেই ভাগ করে দেখে দিচ্ছি, তাহলে 7 গুণিত, বা এখানে 7 গুণিত, তাহলে এখানে কত লিখবো, তাহলে 357কে 7 দিয়ে গুণ করলে 7 5 কত 35, তাহলে 5 7 একে 7, তাহলে কত হবে 51 দিয়ে গুণ করতে হবে। দেখো 7 একে 7, 7 5 কত 35। তাহলে এখানে আমরা 4 কেও কি করবো, তাহলে 51 দিয়ে গুণ করবো, তাহলে 4 একে 4, 4 5 কত 20। তাহলে এখানে দেখো রূপোর পরিমাণ যদি 357 হয়, তাহলে সোনার পরিমাণ কত হবে 204 হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেবো, অতএব সোনা মেশানো হয়েছে, তাহলে 204 মিলিগ্রাম। এরপর 8 দাগের অঙ্ক দেখো, এখানে কি বলেছে, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখি। তাহলে এখানে তোমাদের সমবাহু ত্রিভুজের 3টি কোণের কি লিখতে হবে, অনুপাত লিখতে হবে। তাহলে ত্রিভুজের কতগুলো কোণ থাকে, 3টি কোণ থাকে, এবং 3টি বাহু থাকে। তাহলে সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, তাহলে যে ত্রিভুজের 3টি বাহু কি হয় সমান হয়, তাকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ বলি। তাহলে এখানে আমি একটা ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি, তাহলে 3টি বাহু যদি সমান হয়, তাকে আমরা কি বলি, সমবাহু ত্রিভুজ বলি। আর ত্রিভুজের 3টি কোণের পরিমাণের সমষ্টিগত, 3টি কোণের সমষ্টিগত 180 ডিগ্রি। তাহলে এখানে তো 3টি বাহু যদি সমান হয়, তাহলে এখানে যে 3টি কোণ রয়েছে, 3টি কোণও কি হবে আমাদের সমান হবে। তাহলে মোট কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে 3টি কোণ আছে, আর 3টি কোণ কি আমাদের সমান হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, তাহলে 180-কে 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে 60 ডিগ্রি হবে। তাহলে এখানে আমাদের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এখানে আমাদের এই 3টি কোণের অনুপাত নির্ণয় করতে হবে, অর্থাৎ কি আমরা এখানে 60:60 কত 60 আমরা লিখে নিলে আমরা আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নেব, তাহলে সমবাহু ত্রিভুজের, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, তাহলে প্রত্যেকটি কোণের মান কত 60 ডিগ্রি, ঠিক আছে। আমাদের 3টি কোণ আছে, তাহলে 3টি কোণই কত করে 60 ডিগ্রি করে হবে। তাহলে অতএব কি লিখবো, তাহলে সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত, অনুপাত কি হবে, তাহলে আমরা এখানে 3টি কোণ কত 60 ডিগ্রি করে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে আমরা তাহলে ডিগ্রি লিখবো না, তাহলে 60:60 কত লিখবো 60 লিখবো, তাহলে একই আছে। তাহলে কি হবে 1:, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 1:1:1 হবে, ঠিক আছে। এইটাই তোমাদের উত্তর হবে। এরপরে তোমরা 9 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে তোমাদের 9 দাগের অঙ্কে কি বলেছে দেখো, তাহলে এখানে তোমাদের 9 দাগের অঙ্কে কি বলেছে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখি। তাহলে এখানে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখতে হবে, একই রকম অঙ্কটি হবে। তাহলে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমকোণী কাকে বলে, মানে ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ কি হয় সমকোণ হয়, তাকে সমকোণী ত্রিভুজ বলে। আর এখানে কি বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে একটি কোণ কি হবে সমকোণ হবে, এবং কি সমান, আর দুটি বাহু কি হবে সমান হবে, তাকে আমরা কি বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি দেখো, তাহলে এখানে আমাদের দেখো এই কোণটা যদি আমাদের কত ডিগ্রি হয় 90 ডিগ্রি হয়, আর এখানে আমরা যোগ করলে আমরা কি পাবো সমকোণী ত্রিভুজ পাবো। আর এখানে কি বলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে দুটি বাহু সমান হবে। কোন দুটি বাহু সমান হয়, এখানে যে সমকোণ সংলগ্ন যে দুটি বাহু আছে, এই দুটি বাহু কি হয় সমান হয়। তাহলে এই বাহুটার সঙ্গে কিভাবে এই বাহুটা সমান হবে, তাহলে এটা আমরা একটু বাড়িয়ে দেবো, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এই কোণটা কি 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা এই ত্রিভুজটাকে কি বলবো সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে এখানে দেখো আমাদের 3টি কোণের অনুপাত নির্ণয় করতে হবে, তাহলে একটি কোণ কত 90 ডিগ্রি, বাকি দুটো কোণ কত হবে
তাহলে তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি তোমরা জানো? 180 ডিগ্রি জানো। তাহলে একটি কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা 90 বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে বাকি কত থাকবে? 90 ডিগ্রি থাকবে। তাহলে এখানে দেখো আমাদের বাকি কত ডিগ্রি আছে? এখানে আমাদের 90 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে এই 90 ডিগ্রি কোন দুটি কোণের মান? এই কোণটার কি মান? 90 ডিগ্রি। দুটো কোণের মান। তাহলে এইটা কত হবে? এইটা কত হবে? তাহলে এখানে দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা কি সমান? তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে এখানে এই যে বাহুটা আছে, এই বাহুর বিপরীত কোণ কোনটি? এইটি। আর এই বাহুর বিপরীত কোণ কোনটি? এইটি। তাহলে এই দুটি বাহু যদি সমান হয়, তাহলে এই দুটি মানে এই দুটি বাহুর বিপরীত কোণ কি হবে? সমান হবে। তাহলে এই দুটো কোণ কি সমান? আর এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে 90 কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে আমাদের 45 ডিগ্রি করে হবে। তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি। এটা কত হবে? 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা তিনটি কোণ কি কি পেলাম? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি পেলাম। তাহলে এখানে আমরা কি লিখে নেব? তাহলে সমবাহু সমদ্বিবাহু যে কি লিখবো? সমকোণী বলেছিল, ঠিক আছে? তাহলে কি লিখবো এখানে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণ হলো, তোমরা একই লাইনে লেখার চেষ্টা করবে এটা, ঠিক আছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণ হলো, তাহলে কত? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি, 45 ডিগ্রি, আর কত? এটা তোমরা সাইডে রাখবে, ঠিক আছে? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেবো? অতএব তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত। তাহলে এখানে আমরা কত লিখবো? তাহলে তাহলে সমান কত লিখবো? 90 ডিগ্রি লিখবো না, তাহলে 90 ডিগ্রি 90 কত লিখবো? 45 কত লিখবো? 45। তাহলে এখানে 45 দুগুণে কত হয়? 90 হয়। এখানে সরাসরি দেখে দিচ্ছি। তাহলে 45 দুগুণে কত? 90। তাহলে 2:1 কত হবে? 1 হবে। আর এখানে যদি তোমরা যদি এইটা আগে লিখতো, তাহলে তোমরা এখানে 45 কত? 45 কত হবে? এখানে যদি 90 লিখতে, তাহলে তোমাদের কি হতো? তাহলে 1:1 কত হবে? 2 হবে। তাহলে তোমরা যে কোনো একটি করলেই তোমাদের কি হবে? ঠিকই হবে, কোনো ভুল হবে না, ঠিক আছে? এরপরে তোমরা 10-এর দাগের অঙ্ক দেখো। 10-এর দাগের অঙ্কে কি বলেছে দেখো? 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, কাকে কত টাকা দেব হিসাব করি। তাহলে এখানে দেখো একই রকম আগের অঙ্কগুলোর মতো, ফতেমা ও শাকিলের মধ্যে টাকা ভাগ করবে, তাহলে কে কত টাকা নেবে তার অনুপাতটা কি দেওয়া রয়েছে? 3:4। তাহলে ফতেমা যদি 3 টাকা নেয়, তাহলে শাকিল কত নেবে? 4 টাকা নেবে, ঠিক আছে? মানে 7 টাকার মধ্যে ফতেমা 3 টাকা আর শাকিল কত? 4 টাকা। মোট টাকা কত? 4 3 7। তাহলে 7 এর মধ্যে ফতেমা 3, শাকিল কত? 4। তাহলে এখানে মোট টাকা দেওয়া রয়েছে। তাহলে মোট টাকা যদি দেওয়া থাকে, তখন আমরা কি করব? এই টাকার সঙ্গে এই আনুপাতিক ভাগহার বের করে আমরা কি গুণ করে নিলে কে কত টাকা পাবে সেটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নেব? ফতেমা ও শাকিলের মধ্যে টাকা ভাগের অনুপাত কত? 3:4। তাহলে মোট টাকার পরিমাণ কত? 210 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ 210 টাকা। তাহলে মোট টাকার পরিমাণ যদি 210 টাকা হয়, তাহলে ফতেমা কত পাবে? তাহলে অতএব আমরা কি লিখবো? তাহলে ফতেমা টাকা পাবে লিখবে, ঠিক আছে? বা ফতেমার টাকা পাবে, বা এখানে লিখলে ফতেমার টাকার পরিমাণ লিখতে পারো, ঠিক আছে? টাকার পরিমাণ। তাহলে কত হবে? তাহলে এখানে দেখো 7 টাকা থাকলে ফতেমা কত নেবে? 3 টাকা। তাহলে 3 বাই কত লিখবো? এখানে সরাসরি লিখে নিতে পারো, 3 4 যোগ করে কত? 7। তাহলে 7 লিখবো গুণিত, তাহলে 7 টাকার মধ্যে 3 টাকা ফতেমা পাবে, তাহলে মোট টাকা কত? 210 টাকা। তাহলে 210 টাকা আমরা কি করব? গুণ করব। তাহলে 7 থেকে 7, 7 3 কত? 21, আর শূন্য আছে, তাহলে 30 হবে। তাহলে 30 এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 90 টাকা হবে। তাহলে ফতেমা কত টাকা পাবে? 90 টাকা। আর বাকি কে পাবে? শাকিল পাবে। তাহলে শাকিল কত টাকা পাবে? তাহলে 210 থেকে আমরা 90 বিয়োগ করলে, তাহলে 210 থেকে 90 বিয়োগ করলে কত হবে? 120 হবে। তাহলে 120 টাকা কে পাবে? শাকিল পাবে। এবং আমরা কি লিখতে পারি? তাহলে এবং শাকিলের টাকার পরিমাণ। তাহলে তোমরা কি কি লিখতে পারো? 210 বিয়োগ কত? 90, এভাবে করতে পারো, বা তোমরা অনুপাতিক ভাগাহার করেও করতে পারো। তাহলে অনুপাতিক ভাগাহার করলে কি হবে? এখানে 4 আছে ফতেমা, তাহলে এখানে 4 বাই কত লিখবো? 7। আর 210 টাকা মোট টাকা, তাহলে
10 টাকা। তাহলে 7 একে 7, 7 3 21 আর 0, তাহলে 4 3 কত 12, তাহলে 12 এখানে একটা শূন্য হয়, তাহলে কত হবে 120 টাকা। তাহলে প্রতিমা কত টাকা পাবে 90 টাকা, আর শাকিল কত পাবে 120 টাকা। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেবো, তাহলে অতএব ফতেমা, তাহলে ফতেমাকে, তাহলে এখানে দিবে বলেছিল, তাহলে ফতেমাকে কত টাকা, তাহলে 90 টাকা ও শাকিল, আচ্ছা এখানে তোমরা এইভাবে লিখবে, ফতেমাকে 90 টাকা ও শাকিলকে 120 টাকা দেব, ঠিক আছে। এরপর 11 দাগের অঙ্ক, মহিত এক দোকান থেকে 18 টাকায় 6টা কলা কিনে আনলো, কিন্তু রাজু অন্য দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনলো। অনুপাতে প্রকাশ করে দেখি কে কলা কিনতে বেশি টাকা দিয়েছে। তাহলে এখানে দেখো মহিত 6টা কলা কিনেছে কত টাকায়, 18 টাকায়। তাহলে এখানে একটি কলার দাম কত, তাহলে 18কে আমরা 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 3 18, তাহলে একটি কলার দাম কত হবে 3 টাকা। আর এরপরে কি বলেছে, রাজু 2 ডজন কলা কিনেছে কত টাকায়, 72 টাকায়। তাহলে এখানে 2 ডজন, তাহলে 2 ডজন মানে কতগুলো কলা, 1 ডজন সমান কত 12টি, তাহলে 2 ডজন সমান কত হবে 12 দুগুণে 24টি কলা। তাহলে 24টি কলা কিনতে কত টাকা দিয়েছে 72 টাকা। তাহলে এখানে এক একটি কলার দাম কত হবে, তাহলে 72 মানে 24 দিয়ে ভাগ করবো, তাহলে 24, 72 24 দিয়ে ভাগ করলে কত হবে 3 হবে। তাহলে এখানে দেখো রাজু 3 টাকা দিয়ে কলা কিনেছে, আর মোহিত কি করেছে 3 টাকা দিয়ে কলা কিনেছে। তাহলে কি কেউ বেশি টাকা দিয়েছে, কেউ কিন্তু বেশি টাকা দিয়ে এখানে দিচ্ছে না, দুজনেই কি সমান টাকা দিয়েছে। তাহলে এখানে তোমাদের কি বলেছে, অনুপাতে প্রকাশ করে তোমাদের এটা বলতে হবে। তাহলে এখানে আমরা ভাগ করে কিন্তু দেখালে হবে না, তাহলে এখানে আমাদের কি করতে হবে, অনুপাতে আমাদের প্রকাশ করে দেখাতে হবে। তাহলে এখানে তোমরা কিভাবে অঙ্কটি কষবে, তাহলে এখানে লিখবে কি, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে কলার সংখ্যা, তাহলে কলার সংখ্যা কত, তাহলে মোহিত কতগুলো কলা কিনেছিল 6টি, তাহলে 6টি লিখবো। আর কলার দাম কত টাকা 18 টাকা, তাহলে 18, এখানে আমি টাকা লিখবো না, এখানে ব্র্যাকেটে কি লিখবো, এখানে টাকা লিখবো। আর এখানে তোমাদের রাজু কতগুলো কলা কিনেছিল, 2 ডজন কিনেছিল, তাহলে এখানে আমরা কি লিখবো 2 ডজন। আর কলার দাম কত টাকা ছিল 72 টাকা, তাহলে 2 ডজন, এখানে দেখো সংখ্যা কি আছে, এখানে কি আছে ডজন আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 2 ডজন সমান কত 24টি কলা, তাহলে এখানে আমরা কি লিখবো 24টি কলা, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে কি নির্ণয় করবো, কলার অনুপাত নির্ণয় করবো, আর এখানে আমরা কি করব, মানে কলার সংখ্যার অনুপাত নির্ণয় করবো, এখানে আমরা কি করবো কলার দামের অনুপাত নির্ণয় করবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, তাহলে কলার সংখ্যার অনুপাত সমান কি লিখবো, তাহলে 6 কত লিখবো 24 লিখবো। তাহলে কাটাকাটি আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি হবে, 6 একে 6, 6 4 কত 24, তাহলে 1:, কত হবে 4 হবে। তাহলে কলার সংখ্যার অনুপাত কত 1:4। এবার আমরা কলার দামের অনুপাত বের করবো, তাহলে এবং কি লিখবো, তাহলে এবং কলার দামের অনুপাত, তাহলে এখানে 18:, কত 72 হবে, তাহলে 18:, কত 72, তাহলে 18 নামটা জানো তোমরা, 18 একে 18, 18 জানে কত 72, তাহলে 1:, কত 4। তাহলে এখানে কলার সংখ্যার অনুপাত কত 1:4, আর কলার দামের অনুপাত কত 1:4, তাহলে একই হয়েছে। তাহলে একই হলে কি হবে আমাদের, কেউ বেশি বা কেউ কম টাকা দেবে না। তাহলে এখানে উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব, তাহলে কি লিখবো এখানে, মোহিত ও রাজু দুজনেই কলা কিনতে সমান টাকা দিয়েছে, ঠিক আছে। এরপরে তোমরা 12 দাগের অঙ্ক দেখো। 12 দাগের অঙ্কে কি বলেছে দেখো, আমাদের স্কুল থেকে আয়েশা ও কামালের বাড়ি যথাক্রমে 1 কিমি ও 600 মিটার দূরে। তাহলে এখানে দেখো আয়েশার বাড়ি কত কিমি দূরে, 1 কিমি দূরে, আর কামালের বাড়ির দূরত্ব কত 600 মিটার দূরে। তাহলে এখানে কিমি আছে, এখানে মিটার রয়েছে। আজ আয়েশা ও কামাল বাড়ি থেকে যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুলে এসেছে। তাহলে অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে। তাহলে এখানে দেখো, তাহলে আয়েশা 1 কিমি আর কামালের কত 600 মিটার। আর এখানে দেখো আয়েশা 1 কিমি যেতে কত মিনিট সময় নিয়েছে 20 মিনিট, আর কামালের এই 600 মিটার যেতে কত মিনিট সময় নিয়েছে 12 মিনিট সময় নিয়েছে। তাহলে কে আগে গেছে বা কে পরে গিয়েছে সেটা তোমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা একই রকম, তাহলে কি লিখবো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে এখানে আমরা দূরত্ব লিখবো, এখানে আমরা কি লিখবো সময় লিখবো। তাহলে 1 কিমি যেতে, তাহলে প্রথমে কি ছিল 1 কিমি, তাহলে এখানে আমরা 1 কিমি লিখে নিলাম। আর একটি কত কিমি ছিল 600 মিটার ছিল, তাহলে এখানে আমরা 600 কি লিখবো
মিটার লিখবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের দুটো একক কি আলাদা, তাহলে আমাদের একই করে নিতে হবে। তাহলে 1 মিটার কত মিটার, 1000 মিটার। তাহলে এখানে আমরা কি লিখে নেব, 1000 মিটার লিখবো। আর সময়টা কি ছিল, দুটোই মিনিট ছিল, তাই জন্য আমরা এখানে কি লিখে নিতে পারি, উপরে মিনিট লিখে নিতে পারি। তাহলে মিনিটটা কি ছিল, 20 মিনিট ছিল। আর আমাদের এখানে মিনিট লিখবো না, 20 মিনিট ছিল আর কত ছিল, 12 মিনিট ছিল। তাহলে এখানে আমরা কি করবো, প্রথমে দূরত্বের অনুপাত নির্ণয় করবো এবং তার সময়ের অনুপাত নির্ণয় করবো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এখানে আমরা দূরত্ব লিখবো। তাহলে দূরত্বের অনুপাত সমান কত লিখবো, তাহলে এখানে 1000 আছে প্রথমে, তাহলে 1000 ইস্টু কত লিখবো, 600 লিখবো। তাহলে এখানে দুটো শূন্য কেটে দেবো, তাহলে 10 ইস্টু কত 6 হবে। আর 2 দিয়ে কাটতে পারি, তাহলে 2 5 10, 2 3 6, তাহলে 5 ইস্টু কত হচ্ছে, 3 হচ্ছে। এরপর আমরা কি নির্ণয় করব, এবারে সময়ের অনুপাত নির্ণয় করব। তাহলে কি লিখবো এখানে, সময়ের অনুপাত তাহলে কত, 20 ইস্টু কত 12 হবে। তাহলে 20 ইস্টু কত 12। তাহলে এখানে আমরা 4 দিয়ে কাটতে পারি, তাহলে 4 5 20, 4 3 কত 12। তাহলে এখানে দেখো 5:3, এখানে দেখো 5:3। তাহলে এখানে দূরত্বের অনুপাত এবং সময়ের অনুপাত একই হয়েছে। তাহলে একই যদি হয় তাহলে আমাদের কি হবে, দুজনে একই সময়ে কি হয়েছে, স্কুলে পৌঁছাইছে, ঠিক আছে। এবারে দেখো এখানে যদি আমি অন্যভাবে যদি তোমাদের অনুপাতটা বেরোতো তাহলে তোমরা কি বলতে, তাহলে এখানে দেখো যদি অন্য অনুপাতটা থাকতো, ধরো এখানে তোমাদের 5, এখানে তোমাদের আছে ধরো 3 থাকলো বললাম, এখানে তোমাদের অনুপাত বেরোলো কত 5, এখানে দাঁড়ালো কত 4। তাহলে কে আগে স্কুলে গিয়েছে কে পরে স্কুলে গিয়েছে, ঠিক আছে। দেখো এইটা যদি আমি বলি, তাহলে 5 আছে, তাহলে এখানে দেখো 5 কার, 5টা দেখো প্রথমে ছিল, তাহলে দূরত্ব এটা ধরো দূরত্ব, দূরত্ব দেখো এখানে আমি 5 লিখলাম, এটা 3, তাহলে এখানে আমরা 3 লিখলাম। এখানে কত 5, তাহলে এখানে আমরা 5 লিখবো, এটা 4, এটা 4। তাহলে এখানে দেখো তাহলে 5 5, তাহলে দুটো সমান হচ্ছে, তাহলে কি, আর এখানে 3 4 দেখো একই সময় লাগছে, এখানে দেখো 3 4 এর সময় কি বেশি হবে। তাহলে এখানে কে মানে পরে যাবে, যে 600 মিটার গিয়েছে, অর্থাৎ কি কামালে যেতে কি হবে, সময়টা বেশি লাগবে। আর এখানে তোমাদের একই অনুপাত বেরিয়েছে, তাহলে একই অনুপাত থাকলে কি হবে, দুজনে সমান সময়ে কি হবে, স্কুলে এসেছে বা পৌঁছাবে। তাহলে অতএব কি লিখবো, অতএব আমাদের নাম কি ছিল, আয়েশা এবং আয়েশা ও কামালের, আচ্ছা এখানে আমরা কি লিখবো, এইভাবে লিখবো না, অতএব আয়েশা ও কামাল একই সময়ে স্কুলে এসেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখে নেবো, অতএব আয়েশা ও কামাল একই সময় স্কুলে এসেছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।